উদয়পুরে নিহত শিক্ষক অভিজিৎদের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। তারা শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন, বিস্তৃত জানার চেষ্টা করেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা সেখানে গিয়ে শোকাহত পরিবার পরিজনদের কাছ থেকে বিস্তৃত তথ্য জানার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজই তারা কিছুক্ষণ আগে সেখানে যান এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। এবং এই সময়ের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল আপনারা প্রায় সকলেই জানেন এবং অবশ্যই এই ঘটনার নিরিখে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ, কঠোরতা ইত্যাদিও আপনারা অবগত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে বলে সেখানে সংশ্লিষ্ট মহল দাবি করেছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন কর্মচারী সংগঠন, ছাত্র যুব সংগঠন এই ইস্যুতে সরব হয়েছে। তারা তাদের মতন করে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন। আজ যখন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার বাড়িতে যান, আরো অনেক কিছু জানার চেষ্টা করেছেন, আরো অনেক কিছু বোঝার চেষ্টা করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে মূলত সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। আমরা শোকাহত পরিবার পরিজনদের সঙ্গে কথোপকথন এবং পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন জিতেন্দ্র চৌধুরী আমরা একবার শুনব। আমি তো আমার তো আনছেন কথা কইতে, কথাটা কইল না, আগে শুনি না কি করছে কথা কইতে আমার মারণ আরম্ভ করছে, বলতেছি তারা আমারও মারণ আরম্ভ করে দিতে। অভিযোগটা মেয়েটা আমার বাড়িতে বেসের মধ্যে পড়ে আর কাছে জিনিস। এবার মেয়ে বুধবার এখান থেকে ফিরে গেছে বেসে, সবাই লোক কথা টথা হাসি টাসি করে বাড়িতে পড়ে। চার পাঁচটা ডেট শুধু আইসে মেয়েটা নূতন, আর বাকি সব স্টুডেন্ট 6 থেকে 5 থেকে এর কাছে পড়তেছে। তারপরে মেয়েটা বুধবার এখান থেকে আসে পেশে ফলে টুলে গেল, বৃহস্পতিবারে যায় একবার মেয়ের বলে কি খারাপ কথা বলতে মেয়েদের বলে কি এসে রিপ্লাই দিচ্ছে বলে কোশ্চেন করছে যে রিপ্লাই দিছে মেয়েরা, এটা রেকর্ড করে রাখছে। এই রেকর্ডটা দিয়া কয়েছে এগুলো খারাপ কথা বলছে। এবার এটা মেয়েদের শুধু মারে মারে, লোকটা মানে ঘরের মধ্যে কিছু লোক আইনা রাখছে, তারাও কিচ্ছু শুনতে রাজি না। আমি ধরতে গেলে এরা শুধু মারে বুঝতেছে, আমি আর পারতেছি না। তবু থামে না, তাহলে তারা আমার সারা ঘুম হয়েছে। তারপরে বাইরে আইসে, বাইরে আইসে মানে মেয়েটার বাবাটা কই থেকে জানি দৌড়াই আয়া কই তুই বাড়িছিস, কইছি কই এই পাইছি দিয়ে 4টা লাথি মারছে, তারে বেগা হয়ে গেছে, আর করতে পারে না। এরপরে আমি আটকাইতে পারতাছি না দেখে আমি গিয়ে যাই আমার বাইরে ফোন করতেছি, আইতো তাড়াতাড়ি একটু ধরতে পারি। এরপরে মেয়ের বাবাটা এসে আমার 30 লাখ টাকা দেয় কন্তু জামাইরে লইয়া যাইতে দিব। আমি তো তখন কিছু কইতে পারতাছি না। এরপরে বাবা পুলিশের আইছে না, তারপরে তারা পুলিশের কাছে দিতে এনে তারপরে পুলিশের এনে গেছে। তারপরে আমি বলছেন যে এরকম ভাবে আক্রমণ হতেছে, তারা ওইখানে গেছে। তারা আমি তো কারে ফোন কিছু করতে পারতেছি না, আমি ফোন করতেছি কারে মানে কিতা করতে, আমি তো ওইখানে যাই মানে কিতা করবো আমি বুঝতেই পারছি না। মানে আমার সামনে নেই অবস্থা যে তখন মাথায় কাজ করতেছি না। ঠিক আছে যে ওই বাড়িতে মারধর করছে, এরপরে এখান থেকে হয় তারাই নিয়ে গেছে বা পুলিশকে খবর দিচ্ছে, পুলিশ নিয়ে গেছে। খেয়াল করা ছিল তো পুলিশকে আপনি কোনো বলছেন যে এইভাবে তারা খারাপ নিয়ে যাওয়ার গেল, তারপর রেখে দিল সারা রাত। বাসুরে দেখা কয়েছে আর হ্যাঁ তো এমনি মাসে এত শরীরটা হয়তো অসুস্থ ছিল। এরপরে
তারা এরপরে হসপিটালে নিয়ে গেছে, রাত্রে ওখানে রাখছি। ওটা তো দেখছি আমি এটা করতেছি না। আমি যেটা জিজ্ঞেস করতেছি যে নিয়ে আপনার স্বামীর দ্বারা এইভাবে বেদরক মারতেছে এবং তাকে প্রায় মানে আদামরা পেরে ফেলেছে, এটা এই অভিযোগটা আপনি পুলিশকে বলছেন কেন? না তখন তো স্যার পরিস্থিতি নাই স্যার, তারা ওটা আমার নামে কেস করতেছে। আরে কোনটা তারা কি আমরা তো স্যার পজিশনে নেই, মানে বিসমিল্লাহ ভালো তার দিয়ে বসতে দেখছি, মার্চ আসছে হসপিটালে গেছি, হসপিটালে আসলাম, পরদিন সকালবেলা আবার হসপিটালে গেছি, তারা দিয়ে জিগারা নিয়েছে, পুলিশ স্টেশনে নিয়েছে, সেখান থেকে কিছু বলে কোর্টের মধ্যে নেওয়া লাগবো, কোর্টের মধ্যে নিয়েছি, বলেছি আমরা মোড়ের কথা বলছি, তারপর বের দিয়েছে। আপনারা শুনলেন সেখানে শোকাহত পরিবার পরিজনদের সাথে কথোপকথনে কি বলছেন এবং বিস্তৃত আপনারা শুনেছেন, এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জিতেন্দ্র চৌধুরী। আমরা একবার শুনি তিনি কি বলছেন। পেছনের গল্পের কাহিনী কি? না, আমি এগুলো নিয়ে বলছি না, এগুলি যারা তদন্ত, আমি যদি মাঝখানে বলি এটা হয়ে যাবে, আমিও তার সাথে যুক্তি, আমি বলবো না। এগুলো যারা তদন্তকারী অফিসার যদি এরকম হয়ে থাকে তারা পরীক্ষা করে, সেটা তো আপনার সামনে অভিযোগ করেছেন। আমি তো দুজনই বলছি, তারা বলছেন আমি শুনেছি। এই যে অপরাধের তার যে ইয়েটা নেটওয়ার্কটা অনেক বিরাট। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখানে বলেছে যে এইভাবে অতীতে আরো ৬-৭টা মানে এই ঘটনা সেম। আমি তো আবারও বললাম, আমি সেই মেয়েটাকে কিন্তু এখন আমি দায়ী করছি না, কিন্তু মেয়েটাও একটা টুলস। তার বাবার কাছে, লোভী বাবার কাছে মেয়েটা একটা টুলস ব্যবহৃত হচ্ছে, এবং এরকম এই বাজারে এরকম ইয়ে হচ্ছে, অনেক টাকা সে এইভাবে কালেকশন করছে, আর এটা তার শেষতম শিকার এবং এত মানে জঘন্যতম, অমানবিক, নৃশংস। কাজে সবগুলো বিচার হওয়া দরকার, এগুলো তদন্তকারী অফিসার নিশ্চয়ই। সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই, তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব ডিভিশন হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছে, সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয়। আমরা এখানে এসছি কারণেই, অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না। আমাদের একজন নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার। সে থেকে তো আমরা সব শুনেছি, এসপির কাছে যাব এবং পরিবারকে বলেছি পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে। এক্ষুনি বলছি না পুলিশকে বিশ্বাস না করা, রাখবো আমরা, কিন্তু যদি না হয় তাহলে অন্য জায়গা যেখানে ন্যায় বিচার দিতে পারে সে জায়গার দরজাতে আমাদের নক করতে হবে। আমরা সেই জায়গায় পরিবারের পক্ষে আমাদের সমস্ত শক্তি খারাপ অন্য এবং আরো বেশি অপরাধের, এটা তো অপরাধে অবশ্যই পুলিশ ঠিক আছে। যদি কোনো পরিবার থেকে এরকম কোনো অভিযোগ হয় তাকে পুলিশকে শুনতে হবে। পুলিশ কোনো অভিযোগ কেন শুনলো এটা বলছি না। একজন অপরাধীও যদি ক্যামোফ্লেক্স করে সেভাবে কোনো অভিযোগ থানা দায়ের করে তাকে শুনতে হবে, পরীক্ষা করতে হবে। কিন্তু এখানে পুলিশ সবটা দেখলো আর একজন প্রায় মুমূর্ষ এভাবে তাকে মারা হয়েছে, থানাতে ভূমি করছে, ওই গিয়ে ভূমি করছে, হসপিটালে নিয়ে গেছে। এবং তো কোর্ট কেন, এই পুলিশ কেন, আর কে থানার পুলিশ বা যে অফিসার আসছেন, আমি সব পুলিশকে দেখছি না, যিনি দেখতে ছিলেন হসপিটাল। আমি এই প্রশ্নও তুলবো এখানে শুনে, আমি আমার আগে এটা জানা ছিল না। এরকম একটা গুরুতর ভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল, তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয়। একজন ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি, টু হোয়াট এক্সটেন্ট। হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল,
এটাও তো আর একটা কালপাবেল, এবং যিনি এইভাবে নারকীয়ভাবে যাকে এই হত্যা করা হয়েছে, তার স্ত্রী, তার মা, তার দাদা, বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে। তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ, তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত, এবং এই পরিকল্পনা যেটা সমাজের একজন কীট, সমাজ বিরোধী, নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত, এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে, নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না, আমি মেয়েটাকে দোষ দিই না, কেমন তো অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্র হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক, যিনি গৃহ শিক্ষক হিসাবে, সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে, এবং টেটে চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াস, যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত। আপনারা শুনলেন, এবং তারা তারপর সেখানে সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার পর তারা গোমতী জেলা এসপির সঙ্গে দেখা করেন এবং সেখানে বিস্তৃত বিষয়গুলো তুলে ধরেন। আমরা একবার শুনি এসপির সঙ্গে কথোপকথনে কি বলছেন জিতেন্দ্র চৌধুরীরা। That incident of Abhijit's murder. Every morning I went to their house and to her, to his mother, son. And there the relatives and the neighbors were present. So, after having discussion with the family members and others, what that is we have assumed that it is a clear, that is a case of a pre-planned murder. Why I am saying so? That that girl, daughter of that accused, I think he is arrested registered with another girl. That girl, that she in a group, she also she conducted the tuition, and there are another 6 boys and girls. 7 girls. Oh, 7, sorry, total 11. There are 7 girls, and another 6 girls, and 5 boys. And it is not only the batch. Before he got his job in the education department as a teacher, for more than 20 years, that family was surviving on this teaching profession. And he is very much reported teacher. And that girl of that accused, Shankar Karmakar, she just joined there only 5-6 days ago. Only 5-6 days ago. Some of the neighbors that again, that earlier also, that Shankar Karmakar, by using his daughter as a tool, he blackmailed to other teachers also. And from one gentleman told that way, by blackmailing, one of the people very sad. And the Shankar Karmakar is the last victim of this kind of thing. Or say, oh sorry, that Abhijit is the last victim. Anyway, he is now got arrested
thank you to the department. Anyway, they have helped. But things there something lies again, not only the Sangha Karmokar is another thing. That August at around 7 p.m. from the Bazar, the gang of the Shankar Karmakar picked up him from the Bazar. And at the house of this Shankar Karmakar, Abhijit was severely beaten. Then after his wife was summoned, Abhijit's wife, she was also taken, and in front of her once again, from 7 p.m. to 8:30, more than 90 minutes, 1.5 hours. Not only Shankar Karmakar alone, there are other people, there are many people. Mercilessly they have beaten up. এবং আপনারা শুনলেন সেখানে সিপিআইএম নেতৃত্ব সরাসরি কথা বললেন, সে বাড়িতে গেলেন, প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং তারা তাদের তরফে যে অনুসন্ধান বা বিষয়গুলো জেনেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, সেগুলো তারা তুলে ধরেছেন। তারপর উদয়পুরে পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। আমরা শুনি সাংবাদিক সম্মেলনে কি বলছেন জিতেন্দ্র চৌধুরী। তার সাথে একটা জঘন্য অমানবিক ঘটনা, সেখানে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, অবশ্যই এখানে এই গুমতি জেলা পুলিশ প্রশাসন, তাদের ভূমিকা সব মিলিয়ে আমরা যা প্রত্যক্ষ করেছি এ সমস্ত বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা জানেন গত 8ই আগস্ট এই রাজশ্রী যে প্রেক্ষাগৃহ ভিক্টোরিয়া, তার পাশে একজন খুবই নিষ্ঠাবান, সৎ এবং উদয়পুর মহকুমার অত্যন্ত সুনামের সাথে যিনি দীর্ঘদিন শিক্ষকতা করে আসছেন, এরকম একজন গুণী শিক্ষক অভিজিৎ দে তো না, অভিজিৎ দে, তিনি একজন সমাজ বিরোধী এই উদয়পুরে, তার চক্রান্তের নৃশংস শিকার হয়েছে। আমরা আজকে সকালবেলা 10:15 নাগাদ সেখানে গিয়েছিলাম। এই মৃতের স্ত্রী, তার বড় ভাই, মা, ছেলে এবং সে পাড়ার আরো অনেক প্রতিবেশী যারা ছোটবেলা থেকেই অভিজিৎ দেখেছেন, এই ঘটনার সম্পর্কে তারা সবটাই প্রায় চোখের সঙ্গে দেখেছেন এবং যাদের হাতে এই চক্রান্তের শিকার হয়েছে তাদেরকেও চেনেন। আমরা তাদের মুখ থেকে এই ঘটনার বর্ণনা আমরা শুনেছি। গত 8 তারিখে সন্ধ্যা 7টায় অভিজিৎ দেকে বাজার থেকে এই ধরে নেওয়া হয় এই শঙ্কর কর্মকারের বাড়িতে, এবং সেখানে আগে থেকে অনেক লোক মোতায়েন ছিল। তাকে নৃশংসভাবে পেটানো হয়। তারপর কিছুক্ষণ বাদে এই অভিজিৎদের স্ত্রীকে খবর নেওয়া হয় এবং আবারও সেখানে এই তার স্ত্রীর সামনে আবার পেটানো হয় এবং সেখানেই তিনি অচেতন হয়ে পড়ে যান। তারপরেও এরা তাদের আক্রমণ হাতে রেহাই পায়। 1.5 ঘন্টা বাদে পুলিশ আসে বা পুলিশকে খবর দেওয়া হয় এবং তারপর
পুলিশ বিনা চিকিৎসায় অভিজিৎ দেকে 3 ঘন্টা এই থানায় বসিয়ে রেখে তারপরে উদয়পুর মহকুমা হসপিটালে পাঠানো। সেখানে 1 রাত ছিল। কিন্তু দুর্ভাগ্যের এত মারাত্মকভাবে এই তিনি আক্রমণের শিকার, প্রায় মুমূর্ষ। এই অবস্থায়ও উদয়পুর মহকুমা হসপিটাল ডাক্তার তাকে আরো ভালো চিকিৎসার জন্য পাঠান। পরদিন আবার থানাতে নিয়ে আসা হয়। থানা আবার বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখে কোর্টে চালান দেয়। এই কোর্টেই রক্তবমি করতে শুরু করে। সেখান থেকে জিবি হসপিটালে পাঠানো হয়। উদয়পুর থেকে জিবি হসপিটাল এবং জিবি হসপিটালে স্বাস্থ্য। আমরা জানতে চেষ্টা করেছিলাম এই অভিজিৎ দের স্ত্রীর কাছ থেকে যে অভিজিৎ দের বিরুদ্ধে শঙ্কর কর্মকারের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ ছিল কিনা আগে থেকে, যে না। শঙ্কর কর্মকারের একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে 5-6 দিন আগে আরো 10টা ছেলে মেয়ের সাথে তারা সেখানে পড়তে এসেছে। তো মাস্টারমশাই অন্য ছাত্রছাত্রীদের সাথে যেরকম ভাবে পড়ান, আদর করেন, স্নেহ করেন, খোঁজখবর নেন, তাই করেছে। কিন্তু সে মেয়ে গিয়ে তার বাবার কাছে, বা বাবাই হয়তো বা মেয়েকে এই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। সে ঘটনায় একটা মিথ্যা অপবাদ দিয়ে অভিজিৎ থেকে খুন করা চক্রান্ত অর্থ, এবং সেখানে নাকি বলছিল এই কত লক্ষ টাকা, 30 লাখ টাকা চাইছে। 30 লাখ টাকা দাও, ছাড়াই নিয়ে যাবে। তার মানেটা হলো কি? তাহলে এই আক্রমণের মূল উদ্দেশ্য হল টাকা, আর এই অল্প বয়সী মেয়েটাকে একটা প্রেরণা হিসাবে, টুলস হিসাবে যন্ত্র জোগাড় করেছে টাকা আদায়। এবং এটা অভিজিৎদের পরিবারের বক্তব্য না, তারা তো এত সব জানেন না, তারা তো ছাত্রী হিসাবেই জানেন সব। কিন্তু প্রতিবেশী যে আমাদের বললেন যে শঙ্কর কর্মকারের সেই মেয়েটিকে দিয়ে এই সাম্প্রতিক কালেও আরো একজন শিক্ষকের কাছ থেকে এইভাবে ট্র্যাপে ফেলে 1 লক্ষ টাকা আদায় করে নিয়েছে। এবং এটা শুধু ওই ঘটনাই শেষ না, আরো 5-6 জন এরকম শিক্ষক এই শঙ্কর রায়ের আর্থিকভাবে তাদের সালামি নিতে হয়েছে। অর্থাৎ এই চক্রান্তের ফাঁদে ফেলে মেয়েটাকে টুলসে ব্যবহার করে শঙ্কর কর্মকার এইভাবে অর্থ আদায় করেছে। অর্থাৎ তার পেশাই হল ব্ল্যাকমেলিং করা এবং নানা অপরাধের সাথে যুক্ত। যেহেতু উদয়পুর শহরের এটা কত বড় শহর, সবাইকে চেনে। তো আমরা জানলাম যে পত্রপত্র দেখেছি যে মেন অ্যাকিউজ যে শঙ্কর কর্মকার নাকি পুলিশ ধরেনি, পাড়া প্রতিবেশীরাই তাকে গতকাল ধরে পুলিশের হাতে সুপোর্ট করেছে। তো সবগুলো জানার পর আমরা আজকে দুপুর 12টায় এসপির কাছে গেছি। আমাদের পুরো টিমকে আমরা গেছি। আমরা এসপিকে বলেছি শঙ্কর কর্মকার গ্রেপ্তার হয়েছে, আরো একজন গ্রেপ্তার হয়েছে, এবং আমরা আশা করি আমরা পুলিশের উপরে এই আস্থা রাখতে চাই। বাকি সমস্ত অপরাধী যারা সেদিন সেখানে ছিল তারাও ধরা পড়বে। কারণ কান টান দিলে পরে মাথা আসবে, মাথা তো গেছে, তবে মাথার সাথে হাত পা যেগুলো ছিল এরা সব ধরা পড়বে আশা করি। আমরা এসপি সাহেবকে বলেছি এই আস্থা অন্তত নাগরিক হিসাবে পুলিশের হাতে রাখতে চাই, আরো হবে। এসপি সাহেব বলেছেন, স্যার আপনি নিশ্চিত থাকুন, সুস্থ তদন্ত হবে এবং সমস্ত অপরাধী ধরা পড়বে, শাস্তি পাবে।
আমি তখন বললাম হ্যাঁ ঠিক আছে, এটা একটা এই টোটাল ঘটনার অভিজিৎদের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের এটা একটা টোটাল এপিসোডের একটা অঙ্গ। শঙ্কর কর্মকার এবং তার সাথে যারা যুক্ত অন্যান্য সমাজবন্ধী, এটা একটা। কিন্তু এর সাথে আরো একটা অপরাধ আরো জঘন্য, সেটা হলো RK-পুর থানার যে পুলিশ অফিসার, কোন পুলিশ অফিসার গেছে অন্তত আমি জানি না, আমি কারণ আমি বলতে চেষ্টা করিনি, ওনাদেরকে জিজ্ঞাসা আমি করিনি। X, Y, Z যে কেউ হতে পারে, ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমার কোনো গ্রাস নাই, কোনো অভিযোগ নেই। বাট যে অফিসারটা এই মুমূর্ষ তাদের সংঘবদ্ধ আক্রমণে প্রায় মর্মন্তুদ মৃত প্রায়, তাকে উঠিয়ে নিয়ে আসুন, নিশ্চয়ই তাকে তো এর থেকে তার মানে আলাদা করে তার নাম বলার সুযোগ নাই। তার সাথে শুরু থেকে যে অফিসার শঙ্কর কর্মকারের এই ষড়যন্ত্রমূলক তাদের যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে অভিজিৎ ডেকে ধরে এনেছে, যেগুলো একটা অফিসার তো ছিল X বা Y, এবং যিনি কেস হ্যান্ডেল করে এই কোর্টে পাঠিয়েছেন। 3টি ঘন্টা বিনা চিকিৎসায় বসিয়ে রাখলো, লকআপ ঢুকিয়ে রাখলো। জল দিয়েছে নাকি জলও খেতে পারেনি, কিছু খাওয়া দিয়েছে খাওয়া ধরতে পারেনি। তার ভেতরে একটু মনুষ্যত্বের মানে অবশেষ দেখা গেল না। তারপর যে হসপিটাল, সেখানকার মেডিকেল অফিসার, আমি এখানেও আমি জানি না কোন অফিসার, এটা কি কোন X কোন Y কোন Z যেই হোক, কিন্তু এটা এক ধরনের কালপাবেল ক্রাইম, অর্থাৎ এটা সচেতনভাবে একজন জলজন্ত মানুষকে খুন করার অপরাধের শামিল। সেই ডাক্তার পুলিশকে বলা উচিত ছিল যে না, এই রোগী তো আপনারা এখনই আবার লকআপে নিয়ে যাবেন, কোর্টে পাঠাবেন, তার শরীর তো এলাও করছে না। সেই ডাক্তারের উচিত ছিল সাব রেজিস্ট্রার হসপিটাল থেকে অ্যাটলিস্ট সে যদি জীবিত না পাঠাতে পারে সুপার স্পেশালিটি হসপিটালে, অ্যাটলিস্ট জেলা হসপিটালে পাঠানো। ওটা রিকমেন্ড করলো না, উল্টা পুলিশের হাতে তুলে দিল, আর সে পুলিশ নিয়ে গেল কোর্টে, এবং সেই কোর্টে, এবং এখানেও এটা বলতে চাই, আমি আইনজ্ঞ নই, কিন্তু পত্র পত্রিকা বিভিন্নভাবে কিছু কিছু জিনিস তো আইন সম্পর্কে একটু হলে অভিজ্ঞতা হয়েছে। পক্সো আইনে যদি কারো বিরুদ্ধে কোনো কেস নেওয়া হয়, চট করে একদিনে জামিন পাওয়া যায়। অভিজিৎদের জামিনও পেয়ে গেল। এটা আমার সন্দেহ, এটা নাও হতে পারে, বলছি যে হাকিমও বোধ হয় সব দেখলো আমার মতো একজন ন্যায়ম্যান হিসেবে, হাকিমও তো ডাক্তার না, যে আসামিটা তো মরে যাচ্ছে, তাকে বেল দিয়ে দিল। তারপরে গিয়ে গেল জেলা হসপিটাল, সেখান থেকে গেল এই জীবিতে মারা গেল। আরো আশ্চর্যের হলো, জিবি হসপিটালে গিয়ে এইভাবে কোনো জখম হওয়া এবং থানা থেকে ইয়ে পড়া হলে পরে সাধারণত এগুলি ন্যাচারাল ডেথ না, অ্যাবনর্মাল ডেথ। এই সমস্ত ক্ষেত্রে পোস্টমর্টেম ছাড়া কোনো ডেড বডি রিলিজ করা হয়। জিবি হসপিটাল থেকে উইদাউট এনি পোস্টমর্টেম রোগীর বাড়ির লোকদের হাতে তুলে দিল, এবং এখানে আসার পর
এটা বোধ 11 তারিখ না? হ্যাঁ 11 তারিখ। এখানে আসার পর এই অভিজিতের ফ্যামিলির লোকেরা এবং পাড়া প্রতিবেশী, আমি উদয়পুরের সেই পাড়ার জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা সত্যিকারের নাগরিক দায়িত্ব ভূমিকা পালন করেছে, যে না একজন নিরীহ নাগরিকের উপর আক্রমণ, যেটা পুলিশ যারা এই সমস্ত ব্যাপারে অনেক ট্রেনিং দিয়ে আসেন, লেখাপড়া করে এই দায়িত্ব পান, এরা ফিল করল না। পাড়া প্রতিবেশী পরিবারের লোক তারা ইনজিস্ট করার পর জেলা হাসপাতালে নিয়ে পোস্টমর্টেম হলো। এটা ত্রিপুরার যে ইতিহাসে অন্যতম একটা আশ্চর্যজনক ঘটনা। তো এই জায়গায় সবটা মিলে কি দেখা যায়, শঙ্কর কর্মকার প্রভাবশালী লোকেদের ছত্রছায়ায় বহুদিন ধরে এইভাবে ব্ল্যাকমেলিং করে নিরীহ মানুষকে শোষণ করছে। সংবিধান বহির্ভূত একটা এমন শক্তি, এরা ক্রিমিনাল জানলে, এদের অ্যান্টিসিডেন্ট জানলে, এদের হাতে পুলিশ চলে, এদের হাতে পুলিশ উদ্বস করে এবং এই ঘটনা সমস্ত মাত্রা ছাড়িয়ে একটা জঘন্যতম একটা নজির তৈরি করবে। তো আমাদের যেটা দাবি, আমরা এসপিকে বলে এসছি, যখন এসপিকে বললাম ঘটনাগুলি, এক্ষুনি তুমি কি অ্যাকশন নেবে, কি করবে বলতে হবে না, এটা বলেছেন। তুমি আমার কথা শুনো, ইউ লিসেন মি। এসপিও আমার কথা শুনে নিজের থেকে বলতে বাধ্য হয়েছে, স্যার ইয়েস, যে এখানে পুলিশের তরফ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল হয়নি। আমরা এই ব্যাপারে প্রপারলি আমরা, তো আমি আশা করব, যদিও কেসটা একটাই, একজন লোকে খুন হয়েছে, সেখানে শঙ্কর কর্মকার এবং তার সাথীদের তাদের অপরাধ এক ধরনের, আর তার সাথে পুলিশ তার কর্তব্য অবহেলা এবং তার কর্তব্য অবহেলার কারণে একটা জলজন্ত মানুষের প্রাণ চলে যায়। তাদেরও যে ডিপার্টমেন্টাল যে নিয়মে পুলিশের আইনে এরকম কর্তব্যের গাফিলতি এবং এই গাফিলতির কারণে যেরকম একটা জীবন দিক নিভে গেল, এসপি সাহেবকে আমরা বলেছি বারবার, বলেছেন স্যার আমরা আপনি নিশ্চিত থাকুন, সব দিক দেখে যা করার আমরা করব। তো আমরা আশা করি যে এই কথাটাই আপনাদেরকে জানানো দরকার। যদিও কয়েকটা ফ্ল্যাশ সেখানে ছিল তখন উপস্থিত, তারাও রেকর্ড করেছেন, তারাও শুনেছেন আমরা কি বলেছি, এসপি কে বলেছে। তারপরও আবার আনুষ্ঠানিকভাবে বললাম যে এই ঘটনা শুধু একটা লোকের খুন না, যে সমাজ বিরোধীরা প্রভাবশালীদের প্রশ্রয়ে কিভাবে গোটা সমাজটাকে কলুষিত করছে, খুন করছে, এর বিরুদ্ধে যদি সোচ্চার না হওয়া যায় তাহলে আগামী দিন আরো অভিজিতের অকাল মৃত্যু হবে, আরো পরিবার ধ্বংস হবে। এর বিরুদ্ধে প্রশাসন, পুলিশ যেমন ভূমিকা, তাদের কাছ থেকে আমরা চাই, উদয়পুরের নাগরিক সমাজ প্রাথমিকভাবে ভালো ভূমিকা দিয়েছেন আপনারা, এখানকার নাগরিক সমাজ আগামী দিনেও তাদের এই ভূমিকা আরো প্রয়োজন অনুসারে আরো মানে আরো যা প্রয়োজন আরো তেজি এই ভূমিকা আমরা দেখব, এটা আমরা এটাই মোটামুটি আপনারা দেখলেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিজিৎদের বাড়িতে যান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন, বিস্তৃত জেনেছেন, তারপর এসপির সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়গুলো উত্থাপন করেন। তারপর এসপি
সঙ্গে সাক্ষাতের পর সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বিস্তৃত তুলে ধরেছেন এবং সেদিক থেকে বলা যেতে পারে এই ঘটনায় সিপিআইএম এর তরফে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য থাকবে, পুলিশ কি তদন্ত করবে, পুলিশের কি ব্যবস্থা নেওয়া হবে, সেটা সময় বলবো। আমরা এই সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি এবং যে বক্তব্য এই সংবাদে বা এই সময়ে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সবকটি বক্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উত্থাপন করেছেন বলে আমরা এই আয়োজন থেকে বিষয়গুলো উত্থাপন করেছি। সরাসরি এই বক্তব্য জিতেন্দ্র চৌধুরী এবং তার টিমের কথোপকথন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই প্রতিক্রিয়া, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এই বক্তব্যের সঙ্গে আমাদের সংবাদ মাধ্যমের কোনো বক্তব্য নেই, সবকটি বক্তব্যই সিপিআইএম রাজ্য সম্পাদক এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।